আমাদের 23টা বাড়ি যেটা আবার রিকনস্ট্রাকশন হয়েছে সেগুলোর প্ল্যান অ্যাপ্রুভালের জন্য এসেছিল। KMRCL এর অ্যাপয়েন্টেড যে যারা এই নকশা করছে তারা এসেছিল। এগুলোতে কিছু স্পেশাল ফেসিলিটি দিতে হবে যে আজকের বিল্ডিং রুলসে এগুলো হবে না, কারণ আগেকার বাড়ি এগুলো রাস্তাগুলো খুব সরু, যা ছাড় দিতে হবে তাতে বাড়িগুলো হবে না। সেই কারণে এগুলো আমরা স্যাংশন মানে মেন্টালি করে দিচ্ছি, কিন্তু নিয়ম অনুযায়ী MIC-তে দিতে হবে। আমরা নেক্সট MIC-তে এগুলো দিচ্ছি। তারপর উনি আমাকে বলেছিলেন যে বিল্ডিংগুলো রয়ে গেল সামান্য রিপেয়ার করলো সেগুলো স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট পৌরসভা দিতে পারে কিনা। পৌরসভা সেটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দেবে, এবং সেই মতন KMRCL-কে এটা আমাদের বলা আছে যে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার থেকে স্ট্রাকচার স্টেবিলিটি সার্টিফিকেট নিয়ে নিন, কারণ আপনাদের এরপরে মেট্রো রেল চালু হয়ে যাবে। আমিও চাই খুব তাড়াতাড়ি চালু হোক, কিন্তু যাতে তারপরে মানুষগুলো বিপদে না পড়ে একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে সব দেখিয়ে নিয়ে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে দিলেন, যাতে আগামী 10 বছরের মধ্যে কোনো বিপদে না পড়ে। ওগুলো সরু আছে, সেই জন্য এটা আমাদের স্পেশাল কনসিডারেশন করতে হচ্ছে। স্পেশাল কনসিডারেশন করতে গেলে আমাদের MIC-র অ্যাপ্রুভাল নিতে হয়। সেই কাজটা নেক্সট MIC-তে এটা যাবে। না সেরকম না, যেগুলো ছিল সেগুলো যা ছিল তাই করেছে, ওরাই করেছে। KMRCL করেছে যে বাড়িগুলো ধসে পড়ে গেছিল, কিন্তু তাতেও এটার জন্যে আমাদের একটা স্পেশাল MIC করতে হয়, কারণ নর্মাল বিল্ডিং রুলসে এগুলো বেরোবে না। দেখুন, একটা জিনিস হলো যেটা বলতে অসুবিধা নেই, সেটা হচ্ছে যে ফেডারেল স্ট্রাকচারে সব যখন কেন্দ্রীয় সরকার থাকে তার কাছে সব স্টেট সমান হওয়া উচিত। যেরকম আমি পৌর প্রতিনিধি বা আমি জনপ্রতিনিধি MLA, আমার কাছে কে আমায় ভোট দিল না, যখন আমি এই চেয়ারটা বা মেয়র অফ কলকাতায়, তখন আমার কাছে সব ওয়ার্ডই সমান। যে ওয়ার্ডের আমাদের কাউন্সিলর জিতে সেই ওয়ার্ড, যে ওয়ার্ডে আমার কাউন্সিলর জেতেনি সেই ওয়ার্ডেও উন্নয়ন কোনো ওয়ার্ডে আলাদা করা যায় না। সেরকম ইট ইজ এক্সপেক্টেড ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফেডারেল স্ট্রাকচারে যখন আপনি ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের কেন্দ্রীয় সরকার, তখন সমবন্টন সব জায়গায় হবে। কিন্তু দুঃখ হচ্ছে এই 14 সালের পরে সেটা থেকে বাংলা বঞ্চিত। বাংলা কেন, অনেকগুলো রাজ্য যারা বিরোধী রাজনীতিতে বিশ্বাস করে তারা বঞ্চিত। তার মধ্যে বাংলা যেহেতু সবথেকে বেশি প্রোটেস্ট করে, তাই বাংলাকে বঞ্চনার হারটা সবথেকে বেশি। এবং DBC তৈরি করার পরে থেকে প্রায় অনেকটা দিন ডিসিল্টিং হয়নি। এই ডিসিল্টিং না হওয়ার ফলে DBC-র এখন আর জল ক্যারিং ক্যাপাসিটি নেই। তাহলে যদি জল ক্যাপিং ক্যাপাসিটি না থাকে তাহলে একটা বাঁধ রাখার কোনো দরকার নেই। বাঁধটা তো হলো যে বর্ষার সময় জলটা ধরবো, খরার সময় সেই জলটাকে ছাড়বো, মূলত এই কাজ। যদি পাওয়ার প্ল্যান্ট না থাকে তাহলে মূলত এই কাজটার জন্য। যদি বর্ষার সময় আমি সব জল ছেড়ে দেবো আর খরার সময় জল নেই আমার কাছে, তাহলে আর একটা বাঁধ থাকা দরকার। যা জল পড়বে সেই জল ন্যাচারালি বেরিয়ে একদিন নদীতে যাবে, বরং একসাথে না ছড়িয়ে যেরম বৃষ্টি হচ্ছে সেরম বেরিয়ে চলে যাবে। DBC-তে এখন ক্যাপাসিটি 30%-এর কম। বহু বছর ধরে ডিসিল্টিং হয়নি, প্রায় 6 দশক ধরে ডিসিল্টিং হয়নি। আমরা বারবার করে বলেছিলাম DBC ডিসিল্টিং করুন, এই সময় জলটা ধরে রাখুন, যখন খরা আসবে সেই সময় জলটা দেওয়া। যেটুকু জল ছিল সেটাও DBC-কে বলা হয়েছিল যে মার্চ, এপ্রিল, মে, জুন, ইভেন জুলাইয়ে যে সেই জলটাকে ছেড়ে দিন, কারণ প্রেডিকশন অনুযায়ী বড় বর্ষা আসছে। সেই সময় জলটা ছাড়েনি, যে জন্যে বীরভূম থেকে আরম্ভ করে ওই কন্টিনিউয়াস মুর্শিদাবাদ পর্যন্ত খরার সময় আমাদের চাষবাস হয়নি। যখন ন্যাচারালি আমাদের বৃষ্টি এলো, চাষ হলো, সেই সময় যে জলটা পড়লো সেটা DBC ছেড়ে দিল, ইনক্লুডিং দ্যাট 30% জল যেটা আগে ছাড়া উচিত ছিল, যেটা বৃষ্টিতে আর বহন ক্ষমতা নেই বলে ছেড়ে দিল। 10টা জেলা আজকে বন্যা কবলিত। কার দোষ? DBC-র দোষ। DBC কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। মনিটরিং কার করার দরকার? সেন্ট্রাল গভর্নমেন্টের দরকার।
সেই মনিটরিং করলেন না। একটা হুইসেল বাজিয়ে হো করে জল ছেড়ে দিলে তার মধ্যে কি আর বলে আমরা খবর দিয়ে দিয়েছি, হুইসেল বাজিয়ে দিয়েছিলাম, ও করে দিয়েছিলাম, সেটা খবর দেওয়া হলো? আমার রেকমেন্ডেশন অনুযায়ী আপনি মার্চ এপ্রিল মেতে আস্তে আস্তে জলটা ছেড়ে দিন, যাতে যতটুকু ক্যাপাসিটি আছে সেইটুকু জল যাতে আপনার ধরার ক্ষমতা থাকে। আর নাহলে বাঁধটাকে পুরো খুলে দিন, ভগবান যেরমভাবে জল দেবে যেরম যেরম যাবে আমাদের করবে। কারণ আপনার তো বাঁধ দেওয়ার যেটা মূল কাজ, যে বর্ষার সময় জলটাকে ধরবো, খরার সময় ছাড়বো, সেটাই তো আপনি করছেন না। তাহলে বাঁধ থাকা না থাকা একই ব্যাপার। আমরা গঙ্গার যেটা ডিসিল্টিং করেছি, আদি গঙ্গা মানে যেটা টালি নালা, সেটাতে প্রচুর যারা টালি নালার ওপরে যখন ওই ওদের যে ব্যাংকের ওপরে কনস্ট্রাকশন হয়ে রয়েছে এবং সেগুলো ইলিগাল কনস্ট্রাকশন ছিল, অনেকে বাথরুম তৈরি করে টালি নালায় ফেলে দিয়েছিল, সেগুলো আমরা ভেঙে দিয়েছি। এবং যেখানে আমাদের ওরা বলছে যেখানে ফাটল, সেটা হচ্ছে যেহেতু ডিসিল্টিং হয়েছে, টালিনালা ইটসেলফ, টালিনালার পাশের এলাকাটা হচ্ছে সেচের এলাকা, সেই সেচে যারা জোর করে বাড়ি করেছেন তাদের ডিসিল্টিং, কিছুটা ডিসিল্টিংয়ের জন্য হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু সাধারণভাবে হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে পাশে একটা বস্তি আছে যেটা গড়ে উঠেছে টালিনালার পাশে, সেখানেও জায়গা স্পেস ছাড়েনি যে আমরা একটা গার্ডওয়াল করে দেবো যাতে এটা ধসটা না নামে, তার জন্য একটা প্রিকশনারি গার্ডওয়াল করে দেবো, সেই স্পেসটাও দেয়নি। আমরা টালিনালার দুধারে যারা রয়েছেন তাদের একটা সার্ভে হয়ে গেছে, আমরা ওই পচাপুকুর বলে একটা জায়গা আছে, ওইখানে আমাদের কিছু জায়গা আছে, আমরা ওখানে কিছু বাড়ি করে দেবো, বাংলার বাড়ি। মুখ্যমন্ত্রী যেহেতু একটা রয়েছে যে উচ্ছেদ পুনর্বাসন ছাড়া না, তাই তাদের ওখানে বাংলার বাড়ি করে আমরা পাঠিয়ে দেবো। কিন্তু প্রবলেম হয়ে গেছে যে কিছু কিছু জায়গায় আমাদের শোনার পরে এক্সট্রা লোক বসে যাচ্ছে, একটা ঘরকে দুটো ঘর করে নিচ্ছে, সেই জন্য ভেরিফিকেশনের জন্য একটা সময় লাগছে। তার কারণ হচ্ছে ওইখানে ভেরিফিকেশন করে, পুলিশ ভেরিফিকেশন, আধার কার্ড ভেরিফিকেশন, ভোটার কার্ড ভেরিফিকেশন, এগুলো করে ওই লিস্টটা কমপ্লিট করতে একটু সময় লাগছে, আর না হলে এমনি আমাদের প্রজেক্টটা রেডি আছে। আপনার বন্যার কথা বলতে মতো অভিযোগ, মানে এদের দেখলে হাসি পায়। সেটা তো ইন্ডিভিজুয়াল, ওরা এখানে আমার কাছে জমা দিলে আমরা একসাথে টাকাটা করে আমরা চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ডে দিয়ে দেবো।